নমস্কার আমার প্রিয় বন্ধুরা। আজ একটা কারণে আমাকে এখানে আসতে হলো আবার। সেটা হচ্ছে যে আমার কিছু বই প্রকাশ পেয়েছে। প্রকাশকের সামনে আমি বসেছিলাম। তিনি আমাকে বললেন যে এখন আর এইসব উপন্যাস, গল্প, কবিতা লিখবেন না। কবিতা এগুলো হলো শৌখিন ব্যাপার, ঠিক শেরওয়ানির মতো। তিনি বললেন যে এখন ভূতের গল্প লিখুন আর গোয়েন্দাগিরি কাহিনী লিখুন, চমকপ্রদ কোনো কিছু লিখুন। এভাবে এসব বই কোনো কাজে লাগবে না। এই কথাটা শুধু শুনবার পর আমি অত্যন্ত মানসিকভাবে ক্ষুব্ধ হয়ে পড়েছিলাম। বাংলা সাহিত্য থেকে এসব বাদ দিয়ে এখন গোয়েন্দা কাহিনী লিখতে হবে আর ভূতের গল্প, ভূত পেতনির গল্প লিখতে হবে। তো সেই জন্য আমি কি করেছিলাম, এই বইটাতে আমার বইটার নাম হলো ও চাঁদ মিথ্যে বলো না। এই কাব্যগ্রন্থে তার সদুক্তি, তার কটূক্তি সব আমার মনের মধ্যে একটা চরম যন্ত্রণা এনে দিয়েছিল। সেই জন্যে আমার পাঠক বন্ধুদেরকে আমার লেখাটা আমি পড়ছি। অবশ্য তিনিই ছাপিয়েছেন এই বইটা, সেই প্রকাশক। আমার কবিতাটার নাম হলো আমার প্রকাশক বললেন। আমার প্রকাশক বললেন, আপনি গোয়েন্দা আর ভূতের গল্প লিখুন, ওসব কবিতা টবিতা কেউ পড়ে না এখন। আলমারিতে তুলে রাখুন পুরনো শেরওয়ানির মতো, কিংবা ঘরের পুরনো সেগুন কাঠের প্রিয় আসবাব। তাকিয়ে দেখলাম রাস্তার সবকটি কুকুর হিসু করে সাফাই করে দিচ্ছে বাড়ি ঘর দরজা। নতুন নতুন গাড়ির গায়ে লেগে থাকা ধুলো ময়লা ধুয়ে দিচ্ছে গরম জলে। দেখলাম রাস্তার সবকটি কাক সমস্বরে চিৎকার করে বলছে, অমুক বাবু পালিয়ে বাঁচুন, এটা শহর, নয়তো মা গঙ্গায় ভোগে লাগিয়ে দেব। আর সবকটি শিশু হাসপাতাল ছেঁড়া কান্নায় ভাসিয়ে দিচ্ছে বিছানাপত্তর। সবকটি বন্দি পাঠা এখন সমস্বরে চিৎকার। সবকটি ভৃগু এখন মিছিলে পা মিলিয়েছে, তেতে উঠেছে শহরের বড় বড় রাস্তার চৌমাথা। ট্রাফিক পুলিশরা সবকটি গাড়ির গতি থামিয়ে দিয়ে ঘুমিয়েছে অশরীরী স্নায়ু যুদ্ধে। তাবৎ পেচ্ছাবখানায় একসাথে জল সরবরাহ বন্ধ। সবকটা বেশ্যাপাড়ায় এখন মদ সরবরাহ বন্ধ। এই তো সুযোগ, কবিতার জলে ভাসাবো শহর, বন্যায় প্লাবিত করব রাস্তাঘাট চৌরাস্তা। মিউজিয়াম, ভিক্টোরিয়া, মনুমেন্ট ভাসিয়ে দেবো এক বুক জলে। যদি একটা একটা করে ছিঁড়ে ফেলি বিদ্যুতের তার, ট্রাম লাইন গুলো উপড়ে ফেলি হঠাৎ, মেট্রোর ভেতর ঠেলে দেই গঙ্গার অশোধিত পানীয়। ৩২,০০০ ভোল্ট থেকে বেরিয়ে আসবে ভয়ঙ্কর বিদ্যুৎ স্ফুলিঙ্গ। আমার শরীরের সানুদেশ থেকে গড়িয়ে পড়বে কর্তমাত্র গলন্ত লাভা। মাটি ছেঁড়া ঘূর্ণিঝড়, সবকটি গাছ উপড়ে ফেলার মতো ঝড় উঠুক, প্রাসাদে ভেঙে পড়ুক বাতাসের নর্দমায়। আমি আমার সেগুন কাঠের আলমারিতে তুলে রাখবো সযত্নে আমার প্রিয় কবিতা, আমার প্রিয় কবিতা মালা। ধন্যবাদ। এই কবিতাটার লেখার পেছনে
মানুষের যে অবজ্ঞা, এই কবিতা, কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প কিংবা ছোট গল্প, যাই হোক, সাহিত্য থেকে কোনো কিছু বাদ দিলে চলে না। ভূতের গল্প যেমন গল্প, তেমনি পাঠক বিশেষে গোয়েন্দার গল্প তেমনি গল্প। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা আমার হলো, একটা বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার একটা উপন্যাস প্রকাশের উপরে আলোচনা চলছিল। সেখানে একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন, মেইন তিনটি প্রশ্ন করলেন। উপন্যাস কেন লিখতে গেলেন, এ ধরনের প্রশ্ন অবান্তর। উপন্যাস কেন লিখতে গেলেন, একটু অবজ্ঞা রয়েছে এর মধ্যে। আমি জবাব দিলাম, কেন লিখতে গেলাম এই প্রশ্নের জবাবে আমাকে এটাই বলতে হবে যে আপনি মনে হয় সাহিত্য সম্পর্কে বা আমাদের জীবনবেদ্য সাহিত্য সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনি সাংবাদিক হয়ে এ ধরনের প্রশ্ন করা আপনার উচিত হয়নি। দ্বিতীয় কথা হলো যে উপন্যাস, কবিতা, সাহিত্য যাই থাক, দর্শনাশ্রয়ী, মানুষের কাছে মানুষের কথা বলে। আমি তখন বললাম, দেখুন, দর্শন একটা মৌলিক বিষয়, যেটা একজন লেখক তার নিজস্ব গ্রন্থে নিজের মনোভাব ফুটিয়ে তোলেন দর্শনকে আশ্রয় করে। কখনো বা নিজের তৈরি আত্মদর্শন বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপনা করেন। সেখানে আমি বললাম যে, মনে করুন লিও কাউন্ট টলস্টয় রুশ বিপ্লবের 20 বছর আগে যে বইটা বাতিল করা হয়েছিল যার কর্তৃক, দ্য রিজারেকশন, অর্থাৎ পুনর্জন্ম বা পুনরুত্থান, তার যে বহুমাত্রিক অর্থাৎ মাল্টি ডাইমেনশন যেটা বলা হয়, সেটা আমরা তার মধ্যে দেখেছি। তিনি শিখিয়েছেন আমাদের লেখককে নয়, সমগ্র মানুষকে তিনি শিখিয়েছেন যে কিভাবে বহুমাত্রিক ভাবটা মানুষকে আলোড়িত করে, কিভাবে প্রভাবিত করে। এটা গেল একটা দিক। আমি আরেকটা বললাম যে মিলান কুন্ডেরা, প্রাউস্ট, ফ্রানজ কাফকা, চেকের সবচেয়ে বড় লেখক, বিশ্বশ্রেষ্ঠ উপন্যাস তাদের হাত দিয়ে এসছে। বিশেষ করে আমি মিলান কুন্ডেরার কথা বলবো, কারণ তার লাইফ ইজ এলসওয়্যার এবং আনবিয়ারেবল লাইটস অফ বেইং, এই উপন্যাসটি সম্পর্কে আমি তাকে বললাম যে তিনি ভগবানের সাথে একজন সাংবাদিক হয়ে প্রশ্ন করছেন, হে ভগবান, তুমি কেন এই শূন্যতা সৃষ্টি করেছো? আনবিয়ারেবল লাইটনেস অফ বেইং, মানুষ যা বহন করতে পারে না, এই জীব যে শূন্যতা বহন করতে পারে না, তাকে কেন তুমি রেখেছো এই পৃথিবীতে? ভগবান বললেন, দেখো বৎস, এই পৃথিবীতে সবকিছু আছে, যেমন শূন্যতা আছে তেমনি শূন্যতা পূরণেরও উপাদান রয়েছে। আজকে যে মানুষ শূন্যতা ভাবছে, সেই শূন্যতা আমার দেয়া শূন্যতা। কারণ মেয়েটার স্বামী আছে, সন্তান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কি তার নেই? সবকিছু আছে, তবু তার মধ্যে কি যেন নেই, সেই শূন্যতা ঘোরাফেরা করে। আর এই শূন্যতার জন্য মানুষ সংগ্রামে লিপ্ত হয়, মানুষ বিপদগামী হয়, মানুষ সুপথে অবতীর্ণ হয়। তখন মিলান কুন্ডেরা প্রশ্ন করছেন যে
তাহলে শূন্যতা পূরণের উপায় কি আপনি মনে করেন? এখন বলল, শূন্যতা পূরণের অপরিহার্য বিষয় আমাদের কাছে রয়েছে। কি? তখন তিনি বলছেন, শূন্যতা পূরণের জন্য এই শূন্যতাকে দিয়েই পূরণ করতে হবে। শূন্যতাই আমি, পরম শূন্যতা আমি। এই যে মিলান কুন্ডেরার এই বক্তব্য আমি সাংবাদিককে বললাম। এছাড়াও আরো রয়েছে, আমি তার উদাহরণ দিয়েছিলাম। কিন্তু আমি যে একটা সাধারণ মানুষ, আমি যে ছোট ছোট লেখক, আমরা লিখছি, আমাদেরও কিছু দর্শন আছে, আমাদের কিছু ভাবনা আছে। যেমন আমার মূলত গত জুনে প্রকাশ পেয়েছিল এই উপন্যাস একলা আকাশ। এর কিছু ভুল ত্রুটির কারণে আমি রিপ্রিন্ট করিয়েছি। সেখানে গত পুজোর আগে, বড় পুজোর আগে, যেটা বলা যায় অমাবস্যার দিন, মহালয়া, মহালয়ার দিন আবার আমার গ্রন্থটা, ওই অনুষ্ঠানে এই গ্রন্থটার উপরে আলোচনার বিষয় ছিল। সেখানে সংগঠনের বহু লোকজন, আমাদের সদস্যরা উপস্থিত ছিলেন। সেই মুহূর্তে আমি বলেছিলাম যে পৃথিবীতে মায়া, সমস্ত ধর্মতত্ত্বে বলছে মায়া ত্যাগ করো, মায়া ত্যাগ করো, মায়া ত্যাগ করো, সংসার মায়া ত্যাগ করো, সংসারের মায়া ত্যাগ করো, তুমি সুন্দরের পথে এগিয়ে যেতে পারবে। আমি সেটা বলি না। আমার বক্তব্য হলো, মায়াই মহাশক্তি, মায়াই পরম মায়া, মহামায়া। মায়াটা কি? ইট, কাঠ, লোহা সবকিছু আছে, পাথর সবকিছু আছে। বাড়ি তৈরি করবেন কি করে? সেখানে লাগবে সিমেন্ট। সিমেন্ট হলো মায়া। সিমেন্ট না হলে এই ঘর তৈরি হবে না। অতএব মায়ার বাঁধনে জীবন, জীবন থেকে, মায়া থেকে কখনো মানুষ নিষ্কৃতি পায় না। মায়া মায়া করো যে, মায়া ছাড়া কায়া হয়, এই দর্শন ওয়ান থিং। দ্বিতীয় থিং হচ্ছে, একজন গুরু শিষ্যকে বলছেন, শিষ্য বলছেন যে গুরুদেব, এই যে জীবন, এর অর্থ কি আর এর পরিপূর্ণতা কোথায়? তখন গুরুদেব তাকে বলছেন, ঋষি অঙ্গিরা বলছেন যে দেখো বৎস, তুমি জলবিম্ব দেখেছো? নদী বা জলাশয়ের উপরে বৃষ্টিপাত হলে বা কোনো কারণে সেখানে জলবিম্ব বা জলফোট আমরা দেখেছো? হ্যাঁ গুরুদেব, দেখেছি। তাহলে এটা কি? জলবিম্ব মানে একটি জলাধারের অংশ বিশেষ বায়ুকে আশ্রয় করে বিম্বাধার তৈরি হয়। যখন এই বিম্বাধারটা ফেটে যায়, বায়ু মেশে অনন্ত বায়ুতে, আর জল মেশে, জলটুকু মিশে যায় অনন্ত জলের সাথে। জীব দেহ, গুরুদেব বলছেন, জীব দেহ থেকে আত্মা নির্বাণ হলে তার অস্তিত্ব বিনাশ হয়। দেহ ছাড়া আত্মা, তার ক্রিয়েশন নেই, ভূত বলে কিছু নেই। দেহ ছাড়া আত্মার অবস্থান নেই। যার অবস্থান নেই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, ঠিক তেমনি তার কোনো অবস্থান নেই। আত্মা নির্বাণ, পরমাত্মা স্বরূপ আমরা বলে থাকি। আমার এই গ্রন্থের মধ্যে এই বিষয়টি নায়ক কিংবা নায়িকার মধ্য দিয়ে, এবং একজন সাইকোলজিস্ট তিনি কি করে আত্ম অনুসন্ধান করতে চান তার ব্যাখ্যা আছে। একটা নিরীক্ষামূলক ভাবনা, তার মধ্যে প্রেম, তার মধ্যে দারিদ্রতা, তার মধ্যে জীবন সংগ্রাম, অর্থনৈতিক সংকট, রাজনীতি এবং বিভিন্ন রকম
সমাজের দুরাচারের ক্রিয়েশনের মধ্যে রয়েছে। এই উপন্যাসটা একলা আকাশ এর নামকরণের মূল ভিত্তি হলো যে আমার এখানে আরো উপন্যাস রয়েছে, আরো কবিতা গ্রন্থ আছে, আরো গ্রন্থ আছে আমার, কিন্তু এর মধ্যেই আমি একটি চরমভাবে সত্যকে উপলব্ধি করার জন্য লিখেছি, যে লেখাটা মানুষের কাছে পৌঁছালে অবশ্যই আমি ধন্য হব। আর যদি কেউ এই উপলব্ধিটাকে গ্রহণ করতে পারেন তাহলে আমার লেখা সার্থক হবে। আমরা কি হয়, রিলে রেস করি, বাবা চলে গেছেন, বাবা লাঠি রেখে গেছেন রিলে রেসের, সেই লাঠি নিয়ে আমি দৌড়াচ্ছি, আমি আর এক প্রজন্মের হাতে পৌঁছে দিয়ে আমি চলে যাব। এই যে ধারাবাহিক দর্শন, এই যে ধারাবাহিক জীবনের দৌড়। একটা কথা বলি, মাকে বললাম মা একটু দাঁড়াও, মা বললো ওই যে তোর বাবা সামনে। দাদাকে বললাম দাদা একটু দাঁড়াও, আমি তো সবার ছোট, আমাকে নিয়ে চলো। তখন দাদা বলল একটু থেমে থেমে এগিয়ে যেতে লাগলো। বাবাকে বললাম বাবা তুমি একটু দাঁড়াও। বাবা বললেন ওই তো সামনে মাঠ, ওই দৌড় প্রতিযোগিতার মাঠ, ওইখানে আমাকে পৌঁছাতে হবে। তখন সবাই পৌঁছে গেলেন। রেফারিকে জিজ্ঞেস করলাম দৌড় কখন শুরু হবে? বললেন লক্ষ বছর আগে থেকেই এই প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা সেই রিলে রেসের কথা বললাম। লক্ষ বছর আগে মানব সভ্যতার আদি থেকে বংশ পরম্পরা ধারাবাহিকভাবে জীবনের সূত্র চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম। আমার বক্তব্য হলো উপন্যাস, গল্প সবকিছুর মধ্যে শুধু দর্শনই নয়, জীবনের ভাবনা, আত্মপীড়িত মানুষ, সুখী মানুষের সমস্যা, প্রেমিক প্রেমিকার মধ্যে ব্যক্তিত্বের সংঘাত, যে সংঘাতের কারণে ব্যবচ্ছিন্ন হয়ে যায় সব, প্রেম থেকে বিচ্যুত হয়, ভালোবাসা বলে কিছু থাকে না, আমি ঠিক সেই জিনিসটা তুলে ধরবার চেষ্টা করেছি। বন্ধুরা, যদি আপনার এই গ্রন্থগুলো পড়বার ইচ্ছা হয় তো আমার প্রকাশক একের এ, কলেজ রো, তৃতীয় তল, ভবিষ্যৎ কিংবা আগামী, এই দুটি প্রকাশনা তার একজনেরই। ভবিষ্যৎ এবং আগামী, আমার আগামী প্রকাশনায় এই গ্রন্থগুলো প্রকাশ পেয়েছে, এখানে পেতে পারেন। এক এ, একেবারে কলেজ রোড মোড়ে। আর যদি কেউ সরাসরি আমার সাথে যোগাযোগ করে বই পেতে চান আমি পাঠিয়ে দেব। আমার ফোন নাম্বার 9831023845। আমি আবার বলছি 9831023845। এটা একটা। আরেকটা নাম্বার আছে 7003149533 7003149533। এই নাম্বারে কল করে অবশ্যই আপনারা চাইবেন আমি পাঠিয়ে দেব। তো আজকের এই কথাগুলো বলবার জন্য, আমার মনের ক্ষোভ প্রকাশের জন্য, আবার সঠিক ভাবনায় উত্তীর্ণ হওয়ার জন্য যে ব্যথাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, আজকের সমাজের শিক্ষিত মানুষের মানসিকতা এবং তাদের ব্যবসায়িক চিন্তার কথা
যে এসব লিখে লাভ নেই, শুধু ব্যবসার খাতিরে ভূতের গল্প লিখুন। ধন্যবাদ, আমি আর বলছি না। নমস্কার সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।